আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে ক্লাস হচ্ছে থার্মোডাইনামিক্সের ক্লাস 3। আজকে ক্লাসে আমরা অঙ্ক শুরু করব, প্রসেসের অঙ্ক। আমরা প্রথম অঙ্কে চলে যাই। এটা হচ্ছে প্রথম অঙ্ক। অঙ্কটা একটু পড়ো। 1 কেজি আইডিয়াল গ্যাসের তাপমাত্রা 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 93 ডিগ্রি সেন্টিগ্রেডে বৃদ্ধি করা হলো। ঠিক আছে? যদি আর ইজিক্যাল টু 0.264 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন হয়। আচ্ছা, আর এর মান 0.287 পড়ছি আমরা, তাই না? মনে আছে? দেখো তো, আর মান 0.287 পড়ছে, কিন্তু এখানে আসবে 0.264 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন। মানে যা দেওয়া আছে তাই দিয়ে অঙ্ক করতে হবে। হয় তবে গ্যাসটির আপেক্ষিক তাপগুলি নির্ণয় করা, মানে সিপি এবং সিপি কত। ঠিক আছে, তাহলে কি কি ডাটা দেওয়া আছে আমি লিখে ফেলি। ডাটা গিভেন, এখানে ডাটা গিভেন। গ্যাসের তাপমাত্রা 180 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রাথমিক তাপমাত্রা এটা। তার মানে T1 ইজিক্যাল টু 180 যোগ 273। 180 যোগ 273 যদি করি তাহলে আসছে 453 ডিগ্রি কেলভিন। 453 ডিগ্রি কেলভিন। T2 কত? 93 ডিগ্রি। T2 ইজ ইকাল টু 93 প্লাস 273, এটা আসবে তোমার 366 ডিগ্রি কেলভিন। 366 ডিগ্রি কেলভিন। আর এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, যা দেওয়া আছে তাই লিখি। আর ইজ ইকাল টু 0.264, এটা কিলোজুল পার কেজি কেলভিন, তাই না? হয়তো আপেক্ষিক তাপ দৈর্ঘ্য নির্ণয় করা, মানে সিপি ইজ ইকাল টু হোয়াট, সিপি ইজ ইকাল টু হোয়াট এবং সিবি ইজ ইকাল টু হোয়াট। এটা আসলে কোনো প্রসেস না, কোনো প্রসেস বলা নাই আর কি। আসলে তাপমাত্রা বৃদ্ধি হয়েছে, কোনো প্রসেস কি বলা আছে এটা? মানে কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট প্রেসার, অ্যাডিবেটিক, কনস্ট্যান্ট টেম্পারেচার, এরকম কোনো কিছু বলা নাই। ঠিক আছে, আর সিপিসি হয়ে করতে হবে। তার মানে এটা সিপিসিপি বের করার জন্য দুইটা সূত্র আছে আমাদের। একটা হচ্ছে সিপি মাইনাস, এগুলো নর্মাল অঙ্ক তোমরা করছো, এটা এটা একটা। আর আরেকটা হচ্ছে সিপি বা সিবি ইজ ইকাল টু গামা। ঠিক আছে, এইটা দিয়ে করতে হবে। আমাদের আসলে কোনো প্রসেসের সূত্র লেখা যাচ্ছে না, আমরা এই দুইটা সূত্র দিয়ে অঙ্ক করবো। কিন্তু দেখো, এই সূত্রের মধ্যে গামার মান দেওয়া নাই। সিপি বের করবো তো আমরা, সিপি বের করবো, কিন্তু গামার মান নাই। তাহলে গামার মান যদি দেওয়া না থাকে, আমরা চেষ্টা করবো অঙ্ক থেকে বের করতে। এই অঙ্কে বের করা সম্ভব না, অন্যান্য অঙ্কে সম্ভব হইতে পারে, কারণ আমরা প্রসেসের যখন আরো অঙ্ক করবো তখন দেখবো গামার মান দেওয়া থাকবে না, কিন্তু গামার মান ওখান থেকে বের করা যায়। মোট কথা আমি ক্লিয়ারলি বলি, যদি অঙ্কে গামার মান দেওয়া না থাকে, গামা বের করার চেষ্টা করতে হবে। যদি মানে গামা না, শুধু সিপি সিবি আর গামা, এই চারটা জিনিস দেখো। কি কি জিনিস আমাদের অঙ্কে দেওয়া থাকতে পারে? সিপি, সিবি, গামা এবং আর। এই চারটা জিনিসের ভিতরে আমাদের যদি কোনো জিনিস দেওয়া না থাকে অঙ্কের ভিতরে, তাহলে আমাদের প্রথমত অঙ্কের ডাটা থেকে বের করার চেষ্টা করতে হবে। যদি আমরা বের না করতে পারি, তাহলে আমরা যে মানগুলো মুখস্থ করছি, যেমন সিপি ইজিক্যাল টু 1.008 কিলোজুল পার কেজি, সিপি ইজিক্যাল টু 0.718, গামা ইজিক্যাল টু 1.4, আর ইজিক্যাল টু 0.287, এই মুখস্থ মানগুলো আমাদের ধরে নিতে হবে। তার মানে যদি আমরা প্রথমে বের করতে পারি ভালো, বের না করতে পারলে আমাদের তাই করতে হবে। যেহেতু আমাদের এই অঙ্কে বের করার কোনো উপায় নাই, তাহলে গামার মানটা আমরা ধরে নিব। গামার মান হচ্ছে 1.4, গামা ইজিক্যাল টু 1.4। ওকে, আচ্ছা, তাহলে দুইটা সূত্রতে করতে হবে। প্রথমে এই সূত্রের মধ্যে আমি গামার মানটা বসাই দিই, তাহলে বা সিপি বা সিবি ইজ ইকাল টু 1.4। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি সিপি ইজ ইকাল টু 1.4 সিবি। সিপি ইজ ইকাল টু 1.4 সিবি বলতে পারি না? আচ্ছা, এখন আমরা এখানে মান বসাই দেবো, এই সিপির মানটা এখানে বসাই দেবো। এগুলো সোজা অঙ্ক এগুলা। তাহলে 1.4 সিবি মাইনাস সিবি ইজ ইকাল টু কত? গামার মান কত? 1.4। আরে এত ভুল করলে হবে? এটা তো গামা না বোকা। সিবি মাইনাস সিবি ইজ ইকাল টু কত? আর, এটা হচ্ছে আর, তাই না? এখানে আর এর মান কত তাহলে? 0.264, 0.264 আর এর মান এটা। সুতরাং এখান থেকে আমি যদি সিবি কমন নেই, এই সিবি যদি কমন নেই, তাহলে সিবির একটা মান চলে আসবে।
সিপির একটা মান আসবে, এটা হচ্ছে 0.66 কিলোজুল পার কেজি কেলভিন। এটা হচ্ছে সিপি, ঠিক আছে। এই সিপির মানটা যদি আমি এই সমীকরণে বসাই দিই, যেখানে যে বসাই দিই, তাহলে সিপির মান চলে আসবে। তাহলে সিপি ইজিক্যালটা হবে কত, 1.4 ইন্টু সিবি। সিবির মান কত, 0.66। তাহলে এটা আসবে তোমার 0.924 কিলোজুল পার কেজি কেলভিন। এটি অ্যান্সার, এই দুটি অ্যান্সার। সোজা অঙ্ক এগুলো আসে। আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা হচ্ছে এইটা, 2 কেজি আইডিয়াল গ্যাসের তাপমাত্রা, মানে আমি ডাটা লিখে ফেলি, অঙ্ক পড়তেছি আর ডাটা লিখি। ডাটা গিভেন 2 কেজি আইডিয়াল গ্যাসের, মানে এম ইজ ইকুয়াল টু 2 কেজি। 2 কেজি আইডিয়াল গ্যাসের তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 107 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলো। মানে T1 ইজ ইকুয়াল টু 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 যোগ 273, 25 সাথে 273 যদি যোগ করি তাহলে 298 ডিগ্রি কেলভিন, 298 ডিগ্রি কেলভিন। আর T2 ইজ ইকুয়াল টু হবে, T2 ইজ ইকুয়াল টু হবে 107, এই যে 107 দেখো, এই যে 107 যোগ 273, 107-এর সাথে 273 যোগ করলে কত আসে, 107 যোগ 273, তাহলে আসবে 380। এটা আসবে তোমার 380 ডিগ্রি কেলভিন বৃদ্ধি করা হলো। 2 কেজি আইডিয়াল গ্যাসের তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 107 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলো। যদি আর ইজিক্যাল টু দেওয়া আছে 0.264 কিলোজুল পার কেজি ডি কেলভিন, তাহলে আর এর মান দেওয়া আছে, আর ইজিক্যাল টু 0.264 কিলোজুল পার কেজি কেলভিন। আর গামার মান দেওয়া আছে 1.18, গামার মান দেওয়া আছে 1.18, গামার মান দেওয়া আছে, যেটা দেওয়া আছে এটা করতে হবে। এবং তাপ সঞ্চালন বলছে 325 কিলোজুল হয়। তাহলে এইচ ইজ ইজিক্যাল টু 325 কিলোজুল হয়। তবে কাজের পরিমাণ বাহির করো, ডব্লিউ ইজ ইকুয়াল টু হোয়াট, তাই না? দেখো ডব্লিউ ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, এটা কোন প্রসেস? যদি এটা পলিট্রপিক প্রসেস হয়, না প্রসেস হয়, কনস্ট্যান্ট প্রেশার প্রসেস হয়, তাহলে কাজের সূত্র, কাজ বের করতে বলছে না, কাজের সূত্র হবে পি ইন্টু ভি2 মাইনাস ভি1। যদি কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস হয়, কাজের সূত্র হবে ডব্লিউ ইজ ইকুয়াল টু 2.3 লগ পি অন ভি1, 2.3 পি অন ভি1। আচ্ছা, ভুল করছি আমি সূত্রটা, 2.3 পি অন ভি1, 2.3 পি অন ভি1 লগ ভি2 ভাগ ভি1, তাই না? আমাদের কাজের সূত্র কিন্তু দুইটাই, তাই না? আর কনস্ট্যান্ট ভলিউমে কাজের শূন্য, তার মানে কাজের সূত্র দুইটা, এই দুইটা সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে, তাই না? কিন্তু এখানে কি কনস্ট্যান্ট প্রেশার প্রসেস বলছে কি? বলে নাই। তাহলে এই সূত্র আমি ইউজ করবো কিভাবে আন্দাজি? কিংবা ধরো এইটাতে করবো আমি, কিন্তু ভি2 ভি1 তো দেওয়া নাই। দেখো তো ভি2 ভি1 দেওয়া আছে নাকি? এখানে প্রেশার দেওয়া আছে নাই, এম দেওয়া আছে, T1 দেওয়া আছে, T2 দেওয়া আছে। আচ্ছা, এটা কি P1 বের করা যাবে? পি বের করা যাবে? যাবে না। ভি1 বের করে ভি2 বের করা যাবে? যাবে না। আচ্ছা, এটা দেখো তো, P1 ভি1 নাই, ভি2 ভি1 নাই, তার মানে এই সূত্র আমাদের অঙ্ক হবে না। আমাদের এই সূত্র যেটা লাগবে, এটা আসলে এইভাবেই করতে হবে। প্রথম অবস্থায় অঙ্ক এইভাবে করতে হবে। আসলে কোন সূত্র ইউজ করবো এটা তুমি বুঝতে পারবে না, তাই তুমি সব সূত্র দিয়ে ট্রাই করবা। ট্রাই করার পরে তোমার আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে যাবে। অভিজ্ঞতা হয়ে গেলে তুমি বুঝতে পারবে যে এই সূত্রটা হবে না। এখানে আসলে এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে, এইচ ইজ ইকুয়াল টু ডেল ই প্লাস ডব্লিউ, এটাতে করতে হবে। এইচ ইজ ইকুয়াল টু ডেল ই প্লাস ডব্লিউ। সুতরাং ডব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে? ডব্লিউ ইজ ইকুয়াল টু হবে তোমার এইচ মাইনাস ডেল ই, ডব্লিউ ইজ ইকুয়াল টু এইচ মাইনাস ডেল ই। আচ্ছা, এই সমান কত দেওয়া আছে দেখো তো? তাপ সঞ্চালন, এই যে এইচ এর মান কত দেওয়া আছে? এই যে দেখো, এইচ এর মান 325, তাহলে এইচ এর মান 325, পজিটিভ 325 বসাইলাম, 325, কারণ বলছে তাপ সঞ্চালন, মানে তাপ দেওয়া হয়েছে। আর যদি তাপ বের হইতো তাহলে নেগেটিভ বসাইতাম। এখানে যে 325টা দেওয়া আছে, এটা হচ্ছে তাপ সঞ্চালন, মানে তাপ প্রয়োগ করা হয়েছে।
কিন্তু তাপ যদি বের করে নিতাম আমরা তাহলে নেগেটিভ দিতাম, আর তাপ দেওয়া হইলে পজিটিভ, নেওয়া হইলে নেগেটিভ। তাহলে পজিটিভ দিছি তো, ঠিক আছে তো, মাইনাস ডেলি, ডেলির মান কি দেওয়া আছে? নাই, নাই। তো ডেলির বের করতে সূত্র লাগবে একটা, তো সূত্রটা হচ্ছে এম সিবি T2 মাইনাস T1। আচ্ছা, T2 মাইনাস T1 এর মধ্যে লেখার সময় খেয়াল রাখবা যে T2 মাইনাস T1 হবে না T1 মাইনাস T2 হবে। দেখো তো কোনটা বড়, T2 না T1 বড়? T2 বড়, সুতরাং T2 মাইনাস T1। ঠিক আছে, ওকে। আমরা এখানে এম এর মান বসাই দেবো, এই যে এখানে বসাই দিই, দেখো ডব্লিউ মান হয়ে গেছে প্রায় 325, মাইনাস এম এর মান কত? এম এর মান দেখো তো 2 কেজি, ইন্টু সিবির মান তো নাই, আর T2 মাইনাস T1 কত? 380 মাইনাস হয়েছে 298। তাহলে আমরা হচ্ছে না তো, এই সিবি লাগবে, এই সিবিটা বের করতে হবে, সিবি ছাড়া তো অঙ্ক হবে না। তাহলে আমাদের প্রথম কাজ ছিল কি, এই সিবিটা বের করে নেওয়া। তাহলে আমরা এখানে পারতেছি না, তাহলে আমরা এই পাশে সিবিটা বের করে নিই। আসলে সিবিটা আমরা আগে বের করব, আমরা সিবিটা আগে বের করবো, তারপরে এটা করবো। কিন্তু বুঝবো কিভাবে সিবিটা আগে বের করতে হবে? বোঝা যাবে না। যেখানে আমরা বুঝতে পারলাম যে সিবি লাগবে, তখন আমরা সিবি বের করে নেবো। এখন সিবি বের করার জন্য এই সূত্রটা ইউজ করবো আমরা, সিপি বা সিবি ইজ ইকাল টু গামা, এবং সিপি মাইনাস সিবি ইজ ইকাল টু আর। এই দুটো সূত্র থেকে আমরা সিবি বের করবো, সিবি বের করবো, তাই না? সিবি বের করবো। তাহলে এখন আমরা যদি এখানে গুণ দিই, এটারে গুণ দিলে এরকম আসে, দেখো সিপি ইজ ইকাল টু, একটু আগে যে অঙ্কটা করছে এটা এরকম আর কি, এটা ইজ ইকাল টু আসবে সিবি গামা। এইটার মানটা যদি আমি এখানে বসায় দিই, বসায় দিলে আসবে সিবি গামা মাইনাস সিবি ইজ ইকাল টু আর, তাই না? এখান থেকে যদি সিবি কমন নিই আমরা, সিবি যদি কমন নিই তাহলে গামা মাইনাস 1 ইজ ইকাল টু আর। সুতরাং সিবি ইজ ইকাল টু হবে তোমার, সিবি ইজ ইকাল টু হবে আর ভাগ গামা মাইনাস 1, এটা হবে না? আর এর মান কত দেখো তো, আর এর মান হচ্ছে তোমার আর মান 0.264, এই যে 0.264, আর গামার মান হচ্ছে 1.18 মনে হয়, -1, বুঝতে পারছি? তাহলে এখানে আসছে তোমার 0.264 ভাগ হয়েছে 0.18, তাহলে এখানে আসে 1.4666 সমান সমান আসবে 1.4666, এরকম অনেকগুলো 6 আসে, 1.4666, তাই না? এটা হচ্ছে সিবির মানটা। সিবির একক আসবে ওইটার একক কিলোজুল পার কেজি কেলভিন। এখন এই সিবির মানটা তুমি এখানে বসাই দাও, বসাই দিলেই আমাদের অঙ্ক হয়ে গেছে। দেখো 325 মাইনাস 2 ইন্টু 1.4666 ইন্টু 380 মাইনাস 298, ঠিক আছে? এখান থেকে তোমার ডব্লিউর মান চলে আসছে, দেখো 84.4776, এটা হচ্ছে কিলোজুল অ্যান্সার। আচ্ছা, কিভাবে কিলোজুল আসলো এখানে কিভাবে কিলোজুল আসলো আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা এখন যাচ্ছি না। আমরা যখন মেইন অঙ্কগুলো করবো, এই অঙ্কগুলোতে মেইন না, এগুলো আসবে না, যখন করবো তখন এককটা কিভাবে কিলোজুল আসলো এটা আমরা শিখবো। এখন সময় নষ্ট করতেছি না আমরা, এখানে কিলোজুল আসবে নাকি দেখাই দিব কিলোজুলটা কিভাবে আসে। তুমি সবগুলো একক বসাইলে অটোমেটিক একক চলে আসবে। আমি দেখাই দিই। থার্মোডাইনামিক্সে যে জিনিসটা তোমার করতে হবে, একক বসায় বসায় অঙ্ক করতে হবে, তাই তুমি এককটা ক্লিয়ার করতে পারবা। ঠিক আছে, একক না বসাই করলে তোমার অঙ্ক হবে না, ভুল হবে। ঠিক আছে, আমি একক বসাই করি। হ্যাঁ, আর মনে রাখবা যে জিনিসটা বের করতে হবে ওই জিনিসটা একক বসাইতে হয় না। আচ্ছা, আমি বসাচ্ছি এখানে, দেখো 325, তাই না? বা 325, এটার একক কি? 325টা কি জানি ছিল? এইচ এর একক হচ্ছে কিলোজুল। দেখো আমি ব্রেকেটে কিলোজুল লিখে ফেললাম, এই যে কিলোজুল, মাইনাস 2 এর একক কি? 2টা ছিল ভর, তাহলে 2 এর একক হচ্ছে কেজি, ইন্টু সিবি হয়েছে তোমার 1.4666, এককটা হয়েছে এরকম, কিলোজুল পার কেজি কেলভিন, ইন্টু 380 মাইনাস 298, 380 মাইনাস 298,
98। এটার এককটা ছিল তোমার কেলভিন। দেখো আমি কাটাকাটি দিই, এই কেলভিন আর এই কেলভিন কাটা, এই কেজি আর এই কেজি কাটা, তাই না? ভুল হলো কোথায়? না, ভুল হয় নাই। এই ক্যালভিন কাটা, এই ক্যালভিন কেজি কেজি কাটা। তাহলে এইটার মধ্যে থাকে 325 সাথে কিলোজুল, আর এইটার সাথেও থাকতেছে কিলোজুল, আর কিলোজুল থেকে কিলোজুল বিয়োগ দিলে রেজাল্ট আসবে কিলোজুল। বুঝতে পারছো? এখানে এককটা কিলোজুল আসছে না? সমান সমান কত আসছিল যেন আমাদের আসছিল তোমার 84.41 এরকম জানি কত ছিল আর এত কিলোজুল অ্যান্সার। আমরা পরের অঙ্কে চলে যাই। অঙ্কটা একটু পড়ো। 3 কেজি আইডিয়াল গ্যাসকে 7 বার চাপ এবং 1.5 মিটার কিউব আয়তন হইতে 1.5 বার চাপ এবং 4.5 মিটার কিউব আয়তনে সম্প্রসারিত করা হইল। ইন্টারনাল এনার্জির পরিবর্তন 520 কিলো জুল এবং স্থির আয়তনে আপেক্ষিক তাপ স্থির আয়তন 1.05 কিলো জুল পার কেজি ক্যালভিন হইলে গ্যাস ধ্রুবক এবং সম্প্রসারণের শুরু এবং শেষের তাপমাত্রা বাহির করো। কি প্রক্রিয়ায় সম্প্রসারণ করছে? স্থির আয়তনে আপেক্ষিক তাপ, গ্যাস ধ্রুবক, বলে নাই কিছু। আচ্ছা, মানে আমি ডাটা আর্গুমেন্ট একটু অন্যভাবে লিখি, যেহেতু একটু বড় অঙ্ক এটা, না একটু অন্যভাবে লিখি। আমরা পরবর্তী অঙ্কগুলো এরকম ডাটা আর্গুমেন্ট লিখবো। তখন স্টেট 1 থেকে স্টেট 2 তে গেছে, তাই না? তাহলে স্টেট 1 এর জন্য আমি একটা ঘর করি। এটা স্টেট 1 এর জন্য একটা ঘর করলাম। এইভাবে তো করতে কোনো কথা নাই, আমি তো বোঝানোর জন্য এভাবে বোঝাইতে সুবিধা হয় আমার। এখান থেকে স্টেট 2 তে যাবে, স্টেট 1 থেকে স্টেট 2 তে যাবে। এটা স্টেট 1 আর এটা স্টেট 2। আচ্ছা, স্টেট 1 এ তার ভর ছিল কত? 3 কেজি, এম ইজ ইকুয়াল টু 3 কেজি। স্টেট 2 তেও তার ভর 3 কেজি হবে, 3 কেজি হবে। কেন? কারণ ভর একই থাকে, ভরের নিত্যতা সূত্র আছে না? এখানে যে ভর ছিল ওখানে একই ভর ছিল, তার অন্য কিছু বাড়বে, অন্য কিছু হবে, কিন্তু ভর কিন্তু একই থাকবে। আর স্টেট 1 এ তার চাপ ছিল 7 বার, তাহলে P1 ইজ ইকুয়াল টু লিখলাম আমরা, P1 ইজ ইকুয়াল টু 7 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার। বুঝতে পারছি? 7 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার। এটা ছিল, দেখো অঙ্ক পড়ে পড়ে তুমি এখানে একটু বসায় দেখো। তাহলে স্টেট 1 এ তার প্রেসার ছিল এই যে এটা, এবং আয়তন ছিল কত? 1.5 মিটার কিউব। তাহলে V1 ইজ ইকুয়াল টু 1.5 মিটার কিউব। 1 মিটার কিউব আয়তন হইতে 1.4 বার চাপ, মানে এখানে স্টেট 2 তে যে চাপ হয়ে গেছে কত? P2 ইজ ইকুয়াল টু 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার। এবং আয়তন কত হয়েছে? V2 ইজ ইকুয়াল টু 4.5 মিটার কিউব। সম্প্রসারিত করা হইলো, মানে এখান থেকে স্টেট 1 থেকে এখানে গেছে, তার মানে সম্প্রসারিত হয়েছে কিভাবে বুঝলাম? এখানে আয়তন ছিল 1.5, এখানে 4.5, তখন সম্প্রসারিত হয়েছে। এবং এখানে ইন্টারনাল এনার্জি পরিবর্তন হয়েছে, মানে এই যে ডেলি হয়েছে, এখানে যাওয়ার পথে ডেলি একটা হয়েছে, ডেলি ইজ ইকুয়াল হয়েছে 520 কিলোজুল। ডেলিটা হয়েছে 520 কিলোজুল। এখন সমস্যা হলো এই যে ডেলিটা দেখতেছ, এই ডেলিটা কি কমছে না বাড়ছে? কিছু বলে নাই। এই ডেলিটা কমছে না বাড়ছে এটা কিছু বলে নাই। তারপর আমরা যদি সূত্র লিখি, ধরো এরকম, আমরা যদি কখনো এরকম সূত্র লিখি, এই যে এইচ ইজ ইকুয়াল টু ডেলি প্লাস ডব্লিউ, তাই না? এই যে এইচ ইজ ইকুয়াল টু ডেলি প্লাস ডব্লিউ, এইচ ইজ ইকুয়াল টু ডেলি প্লাস ডব্লিউ। তাহলে এই ডেলিটা কি প্লাস না মাইনাস? যেমন একটু আগে অঙ্ক আমি প্লাস দিয়ে করছি না, এটা এইচ এর মানটা, তো ডেলিটাও পজিটিভ নেগেটিভ হইতে পারে। যদি ইন্টারনাল এনার্জি বাড়ে তাহলে পজিটিভ, আর যদি কমে তাহলে নেগেটিভ। কিন্তু এখানে বলছে ইন্টারনাল এনার্জি পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা কি বাড়ছে না কমছে কিছু বলে নাই। দেখো তো একটু খেয়াল করে, ইন্টারনাল এনার্জি পরিবর্তন 520 কিলো জুল, তার মানে এখান থেকে এখানে গেছে যে এখান থেকে ইন্টারনাল এনার্জি পরিবর্তন হয়েছে, মানে এখানকার এনার্জি যদি E1 থাকে আর এখানকার এনার্জি কত হয়েছে E2, এই যে ইন্টারনাল এনার্জি এটা কি বাড়ছে না কমছে? মানে E2 মাইনাস E1 হবে না E1 মাইনাস E2 হবে? আমি জানি না, এটা বলে নাই অঙ্কে।
তাহলে প্রথম প্রবলেম হয়েছে এটা যে ইন্টারনাল এনার্জির কি পজিটিভ না নেগেটিভ আমি জানি না, তাই না? আচ্ছা, দ্বিতীয় প্রবলেম হয়েছে এখান থেকে যে স্টেট 1 থেকে স্টেট 2 তে গেছে কোন প্রসেসে গেছে? স্থির আয়তন না কি স্থির চাপ না কোন প্রসেসে গেছে? এটা কি বলা আছে? বলে নাই। আচ্ছা, আরো কিছু ডাটা দেওয়া আছে, লিখে ফেলি। এবং স্থির আয়তনে আপেক্ষিক তাপ এত দেওয়া আছে। স্থির আয়তনে আপেক্ষিক তাপ এটা আসলে কমন ডাটা। স্থির আয়তনে মানে সিপি ইজ ইকাল টু সিবি ইজ ইকাল টু তোমার 1.05 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন, কিলোজুল পার কেজি কেলভিন। বের করতে গেছে কি গ্যাস ধ্রুবকের মান বের করতে বলছে। গ্যাস ধ্রুবকের মান বের করতে বলছে। আর ইজ ইকাল টু হোয়াট, এই যে আমি আর লিখলাম আর ইজ ইকাল টু হোয়াট। আর বলছে সম্প্রসারণের শুরু এবং শেষের তাপমাত্রা কত? সম্প্রসারণের শুরু তাপমাত্রা T1 ইজ ইকাল টু হোয়াট আর T2 ইজ ইকাল টু হোয়াট। দেখো ছকের ভেতরে সমস্ত কিছু ক্লিয়ার আছে, কিন্তু আমাদের যেটা মেইন সমস্যাটা হলো এই যে ডেলি দেখতেছো, এই ডেলিটা কি প্লাস না মাইনাস এটা বলে নাই। মানে যদি বলে দিতে স্পষ্ট করে যে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাইছে তাহলে প্লাস, আর যদি বলতে ইন্টারনাল এনার্জি কমে গেছে তাহলে মাইনাস। এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হলো এখান থেকে যে এখানে গেছে এটা কি প্রসেসে গেছে এটা আমাদের নাই। তাহলে আমরা প্রসেসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না এখানে। আমরা না পারবো অ্যাডিভিটিকের সূত্র অ্যাপ্লাই করতে, না পারবো কনস্ট্যান্ট প্রেসারের সূত্র, না পারবো কনস্ট্যান্ট ভলিউমের সূত্র। কিন্তু ইন্ডিভিজুয়ালি স্টেটের জন্য সূত্র ফেলতে পারবো। এই স্টেটের জন্য একটা সূত্র আছে না, দেখো তো এরকম। এই স্টেটের জন্য আমি সূত্র লিখতে পারি, দেখো এরকম P1 V1 ইজ ইকাল টু এম আর T1, P1 V1 ইজ ইকাল টু এম আর T1 লেখা যায় না? আবার এই স্টেটের জন্য লেখা যাবে P2 V2 ইজ ইকাল টু এম আর T2। তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো, এই দুইটা সূত্র ছাড়া এই অঙ্কে কিছুই করা যাচ্ছে না। দেখবা তুমি এই দুইটা সূত্রই শুধু প্রয়োগ করা যাচ্ছে, কারণ যেহেতু প্রসেসের কথা উল্লেখ নাই। বুঝতে পারছি? তাহলে এটা গেলে 1 নম্বর একটা সূত্র, এটা হচ্ছে 2 নম্বর একটা সূত্র। মানে এই স্টেটের জন্য এই সূত্র, এই স্টেটের জন্য এই সূত্র। এখন কি মান বসাই দিবা? P1 এর মান বসাইতে পারো, V1 এর মান বসাইতে পারো, M এর মান বসাইতে পারো। আর এর মান দেওয়া নেই অঙ্কে, আর এর মান বের করতে হবে। ঠিক আছে, আর এর মান বের করতে হবে। আচ্ছা, T1 এর মান দেওয়া নাই, তাহলে কি কি দেওয়া নাই? আর এর মান দেওয়া নাই, T1 এর মান দেওয়া নাই, দুইটা মান দেওয়া নাই। আবার এখানে কি আর এর মান দেওয়া নাই, T2 এর মান দেওয়া নাই। P2 আছে, V2 আছে, তাই না? তার মানে এখানে একটা সমীকরণ, এইটা একটা সমীকরণ। এই দুইটা সমীকরণ অজানা মান কয়টা? দুইটা। তো দুইটা মান বের করা যাবে না? বের করা যাবে। সরি, আমি একটু ভুল বলছি। এখানে অজানা মান আসলে 3টা, সমীকরণ 2টা না, অজানা মান 3টা। এখানে কি কি জানি না আমি দেখি, জানি না যেটা এটা লিখতেছি। আর জানি না, T1 জানি না, এখানে আর জানি না, T2 জানি না। তাহলে এখানে আসলে অজানা মান হয়েছে 3টা, আর T1 এবং T2, এই 3টা মান অজানা। 3টা মান অজানা, সমীকরণ হচ্ছে 2টা। আমরা জানি মেকানিক্স ক্লাসের মধ্যে আমরা এই জিনিসগুলো প্রয়োগ করছি যে সমীকরণ যে কয়টা থাকে অজানা মান ওই কয়টা থাকলে অঙ্ক হবে। জানো সমীকরণ হচ্ছে 2টা, অজানা মান আছে 2টা। তাহলে এই সমীকরণে মান বসায় কোনো লাভ আছে? কোনো লাভ নাই, মান বসায় কোনো দরকার নাই। তাতে মান না বসায় যেটা করতে হয় আর কি, যে অঙ্ক করেই তোমার অভ্যাস হবে, এটা এটা আগেই তুমি বুঝবা না। আমরা একটা সমীকরণটা আরেকটা সমীকরণ দিয়ে ভাগ দিব, একটা সমীকরণকে একটা সমীকরণ দিয়ে ভাগ দিব, তাই না? আমরা যদি 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দিয়ে ভাগ দিই, ভাগ দিলে ফলাফলটা আসবে এরকম। দেখো আমি যদি ভাগ দিই, ভাগ দিলে আমি জাস্ট জাস্ট এখানে আমি একটা সমীকরণকে একটা সমীকরণ দিয়ে ভাগ দিব। তাহলে ভাগ দিয়ে দিই, তাহলে 1/2 অথবা 2/1 দিতে পারি। আচ্ছা, এই ভাগ কেন দিব এটা আমি পরে বুঝবা তুমি। P1 V1 ভাগ P2 V2 P2 V2 ইজিক্যাল টু হবে তোমার M আর T1, আর নিচে হবে M আর T2। তাহলে দেখো এই M আর কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে না? আর এখানে আমি যদি P1 V1 এর মান বসায় দিই, এই যে একটা মান বসায় দিই, তাহলে বসায় দিলে এরকম আসবে। দেখো P1 এর মান জানি কত, দেখো তো 7 × 10⁵, 7 × 10⁵। আর V1 এর মান কত? 1.5। আর নিচে P2 এর মান কত? 1.5 × 10⁴, 1.4 × 10⁵ ইন্টু V2 মান হচ্ছে 4.5, V2 মান হচ্ছে 4.5।
আর এটা যে কাটাকাটি চলে যাবে, তাই না? কাটাকাটি চলে তো T1 বা T2 থাকবে শুধু। সুতরাং এখানে পরের লাইনটা এরকম আসবে, পরের লাইনটা দেখো এরকম আসবে, T2 ইজ ইকাল টু T1 ইজ ইকাল টু 1.666 T2। একটা সমীকরণ দিয়ে রাখলাম, 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, বুঝতেছো তো, তাই না? দাঁড়াও একটু একটু অপেক্ষা করে আমি আসতেছি। আচ্ছা, এই অঙ্কটা আসলে করে অভ্যাস রাখতে হবে, অভ্যাস রাখলে তুমি অঙ্কটা পারবা, না হলে পারবা না। হঠাৎ করে তোমার মনে আসবে না যে আমি এটা ভাগ দিব কেন, ভাগ দিলে কি আসতেছে। আমি কিন্তু এখনো, তুমি কিন্তু বুঝতেছো না আসলে T1 কেন বাই করছি, এখন কোথায় যাব, এখন কোন সূত্র প্রয়োগ করব। তুমি কি জানো এটা? মানে এটা তুমি কিন্তু জানো না যে এখন কোন সূত্র প্রয়োগ করব। এটা অঙ্ক করে তোমার অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে যে এটার পরে এটা করতে হবে, তাই না? এখন দেখো এখানে আমার যে ডাটাগুলো দেওয়া আছে, ডেইলি মানে একটা জিনিস দেওয়া আছে, ডেইলি ডেইলি। তাহলে এই জিনিসটা আমরা কাজে লাগাবো না? কাজে লাগালে একটা কিছু হইতে পারে তো, তাহলে ডেইলি সূত্রটা কাজে লাগাই। যেহেতু এটার মান দেওয়া আছে, তাহলে আমরা ওই সূত্রটাই লিখি। মান যেহেতু দেওয়া আছে তাহলে সূত্রটা লেখা যায় না? তা ডেইলি সমান আমরা লিখি, দেখো ডেইলি সমান হয়েছে, ডেইলি সমান হয়েছে এম সিবি, এম সিবি। এইখানে দেখো একটা সমস্যা হচ্ছে, T1 মাইনাস T2 করবো না T2 মাইনাস T1 করবো, কারণ আমরা তো জানি না যে এটা কি নেগেটিভ না পজিটিভ, তাই না? এখানে আসলে দুইভাবে করা যায়, যেহেতু এটা আমি জানি না, তাহলে এখানে আমি যদি সূত্র মুখস্থ সূত্র অনুসারে T2 মাইনাস T1 লিখি, তাহলে কিন্তু তোমার একটা সমস্যা হলো এই ডেলিটা পজিটিভ না নেগেটিভ এটা জানতে হবে। তাহলে আমরা মুখস্থ সূত্র বসাই দিব, এই ডেলিটা পজিটিভ না নেগেটিভ এটা আমি জানি না। তো যেহেতু জানি না, সেহেতু এখানে আমি T2 মাইনাস T1 বসাতে পারবো না, তাই না? তাহলে এখানে আমি এইটাও পজিটিভ নেগেটিভ জানি না, এইটাও জানি না, তাহলে কি করা যায়? যে কোনো একটা তো জানতে হবে আমাদের, হয় ডেলিটা জানতে হবে এটা পজিটিভ না নেগেটিভ, না হয় T2 মাইনাস T1 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটা জানতে হবে। আসলে এইটা আমরা জানি না, 520 কিলো জুল দেওয়া আছে, এটা পজিটিভ নেগেটিভ আমি জানি না, কিন্তু T2 মাইনাস T1 এর মধ্যে এই T2 বড় না T1 বড় এটা আমরা জানি এখন। এই যে দেখো এখানে এই যে T1 ইজ ইকুয়াল টু 1.66 T2, তাহলে বলো দেখি কে বড়, কে বড়? এটা দেখো T1 ইজ ইকুয়াল টু 1.66 T2, তাই না? কোনটা বড়, T2 বড় না T1 বড়? এখান থেকে বোঝা যায় না T1 বড় না T2 বড়? T1 বড়, T1 বড়। কারণ হচ্ছে T2 সাথে এত গুণ দিলে T1 এর সমান হয়, তাহলে T1 বড়। তার মানে আমরা এখানে স্পষ্ট হয়ে গেলাম যে এখানে T1 মাইনাস T2 হবে, T1 মাইনাস T2 হবে, T1 মাইনাস T2 হবে। তার মানে এখন আর আমাদের জানার দরকার নাই যে এই ডেলিটা পজিটিভ না নেগেটিভ, তাই না? এখানে যদি আমরা ঠিক মতো বসাইছি, এখন আমরা পজিটিভ মান বসাই দেবো এটার, এখানে মান পজিটিভ, তাহলে 520 কি বসাবে? এখানে পজিটিভ বসাবো। কেন পজিটিভ বসাইছি? কারণ এখানে আমি হিসাব করেই বসাইছি। যদি T1 এস T1 বসাইতাম এখানে, কারণ এখানে দেখো স্পষ্ট হয়েছে T1 বড়, স্পষ্ট হতে কি এখানে T1 বড়, তাহলে T1 বড় মাইনাস ছোট করছি, তাহলে এখানকার রেজাল্টটা কি পজিটিভ আর নেগেটিভ আসবে? পজিটিভ আসবে। কিন্তু যদি আমি সূত্র মতো T2 মাইনাস T1 করতাম, তাহলে এখানকার রেজাল্ট নেগেটিভ আসতো, তখন এইটাও নেগেটিভ দিতে হইতো। আমি আসলে ক্লিয়ার বুঝাইতে পারছি না, এই অঙ্কটা একটু জটিল অঙ্ক। যদি T1 মাইনাস T2 বসায়, তার মানে এটা রেজাল্ট পজিটিভ আসবে এখান থেকে, এই পাশে রেজাল্ট পজিটিভ, তাহলে এই পাশেও পজিটিভ ধরতে হবে। সমান সমান মানে কি? সমান সমান মানে হচ্ছে এই পাশেও যা হবে এই পাশেও তাই হবে। এই পাশে যদি পজিটিভ হয় এই পাশেও পজিটিভ, এই পাশে নেগেটিভ হলে এই পাশেও নেগেটিভ। এখন বলো দেখি T1 থেকে T2 বাদ দিলে পজিটিভ হবে না নেগেটিভ হবে? বড় মাইনাস ছোট করে দিছি, তাহলে পজিটিভ হবে, তাহলে এই পাশে বেশ পজিটিভ। কিন্তু যদি T2 মাইনাস T1 করি, তাহলে রেজাল্ট অবশ্যই নেগেটিভ আসবে, কারণ T2 তো ছোট। ছোট জিনিসকে মনে করো 50 থেকে যদি আমি 80 বাদ দিই, তাহলে কি হবে? নেগেটিভ আসবে না? তাহলে এই পাশে যদি নেগেটিভ আসে, তাহলে এই পাশে আমাদের 520 জায়গায় নেগেটিভ দিতে হবে। তার মানে আমি স্পষ্ট করে বলি আরেকটু, আমি যদি সূত্র এটা লিখি, আমি সূত্র যদি এটা লিখি, ডেলি ইজ ইকাল টু এম সিভি T2 মাইনাস T1, আমরা মুখস্থ করছি এটা T2 মাইনাস T1, যদি এটা লিখি তাহলে সূত্র লিখতে হবে এরকম, এরকম লিখতে হবে, মাইনাস 520 বসাইতে হবে। কেন মানে 520 বসাবে? কারণ এখানে মাইনাস করে ফেলছি তো, এখানে রেজাল্ট মাইনাস আসবে। এখানে কেন মাইনাস বসাবো আমরা? কারণ এখানে রেজাল্টটা মাইনাস আসবে। মাইনাস আসবে কিভাবে? ছোট মাইনাস বড়, তাহলে মাইনাস আসবে। কিন্তু আমরা যেটা করতেছি এটার মধ্যে দেখো মাইনাস আসবে না, আসবে কি মাইনাস? এটা মাইনাস আসবে না,
কারণ এটা বড় মাইনাস ছোট করছে, T1 বড় T2 ছোট, তাহলে পজিটিভ আসবে। তাহলে 520 ইজ ইকাল টু এম, এম এর মান কত দেওয়া আছে 5 না 3 কেজি, এম এর মান 3 কেজি দেওয়া আছে। আচ্ছা আমি একক লিখি না, আচ্ছা দেখি এখানে আমি এককটা লিখি, একক লিখে করি, কারণ থার্মোডাইনামিক্সে সবসময় একক লেখা করবা। আমি লিখতেছি দেখো, এইটা হচ্ছে 520, একক কি কিলোজুল, ইজ ইকাল টু এম, এম এর মান কত 3, একক কি কেজি। সিবি, সিবির মান অঙ্কে দেওয়া আছে দেখো, এই যে 1.05 ইন্টু 1.05, এইটার এককটা কি হবে কিলোজুল পার কেজি কেলভিন, ইন্টু T2 মাইনাস T1 মাইনাস T2 ইন্টু T1, T1 এর মান কত 1.666 T2 মাইনাস T2। এইটার ক্ষেত্রে একক আমরা লিখবো না, ক্যালভিন লিখবো না, কারণ এইটা অজানা মান, T2 আর T2 অজানা, সুতরাং এখানে ক্যালভিন লিখবো না, অজানা জিনিসের একক লিখতে হয় না। এখান থেকে যদি হিসাব করো তুমি, T2 একটা মান চলে আসবে, এই যে এখান থেকে হিসাব করো, T2 একটা মান চলে আসবে, T2 মান আসবে তোমার 247.86, 247.86 ক্যালভিন। ক্যালভিন কীভাবে আসে এখন কাটাকাটি দিয়ে দেখো তুমি, ক্যালভিন আসবে তোমার এইভাবে দেখো, এখানকার কেজি আর এখানকার কেজি কাটাকাটি যাবে, ঠিক আছে। আচ্ছা না না, এটা তো কিলোজুল, এই কিলোজুল আর এই কিলোজুল কাটাকাটি যাবে, এই কেজি কাটাকাটি যাবে, এই ক্যালভিনটা উপরে চলে যাবে, এই যে ক্যালভিন থাকতেছে T2 ইজিক্যাল টু এত, ঠিক আছে। আচ্ছা T2 যখন পেয়ে গেছি আমরা, T1ও পেয়ে যাবে এখন। T1 কত হবে দেখো তো, এই যেখান থেকে T1 বের করে 3 নং সমীকরণ T2 এর মান বসায় দাও, সুতরাং T1 ইজিক্যাল টু আসবে তোমার, T1 ইজিক্যাল টু আসবে দেখো 1.666 ইন্টু T2, T2 এর মান কত 247.86, এখান থেকে একটা মান চলে আসবে। আচ্ছা T1 এর মান আসবে তোমার 412.94 ক্যালভিন, 412.94 ক্যালভিন। তাহলে আমাদের দুইটা অ্যান্সার হয়ে গেছে দেখো, আমাদের কিন্তু T1 এবং T2 চাইছে, সম্প্রসারণের শুরু এবং শেষের তাপমাত্রা কত, এই যে শুরুর তাপমাত্রা T1 আর শেষের তাপমাত্রা T2 চলে আসছে না, সম্প্রসারণের শুরু এবং শেষের তাপমাত্রা। এখন আসছে গ্যাস ধ্রুবকের মান বের করতে বলছে। এই যে এই সমীকরণে 1 নং 2 নং সমীকরণ যে কোনো একটা সমীকরণে মান বসাই দিলে আর মান চলে আসবে, যে কোনো একটা সমীকরণে আর এই মান বসাই দাও। আমি 1 নং সমীকরণে এখানে যদি বসাই, যে এখানে যদি আমরা P1 এর মান বসাই, V1 এর মান বসাবো, M এর মান বসাবো, T1 এর মান আর মান চলে আসবে না। তাহলে R ইজিক্যাল টু হবে তোমার 1 নং সমীকরণ যদি আমি R বের করি, R ইজিক্যাল টু হবে তোমার P1 V1 নিচে M T1, এই যে R ইজিক্যাল টু P1 V1 নিচে M T1, মান বসাই দাও। P1 এর মান কত, P1 এর মান হচ্ছে তোমার 7 × 10⁵। আচ্ছা আমি এই জিনিসটা একটু মুইসা করি উপরে, আমি একটু ডিটেলস করবো তো, যার কারণে তোমাদের বুঝতে সুবিধা হবে। কি করবো আমি 1 নং সমীকরণ থেকে আর বের করবো দেখো, অথবা 2 নং সমীকরণ থেকে বের করতে পারো। 1 নং সমীকরণ থেকে যদি বের করি তাহলে সূত্র লিখতে হবে দেখো, R ইজিক্যাল টু, যেখানে R ইজিক্যাল টু P1 V1 নিচে M T1, তাই না। পরের লাইনে লিখবো আমরা দেখো এরকম, P1 এর মান বসায় দাও, P1 এর মান কত 7 × 10⁵, 7 × 10⁵, একক হচ্ছে তোমার নিউটন পার মিটার স্কোয়ার, এই দেখো নিউটন পার মিটার স্কোয়ার, ইন্টু V1 কত 1.5 মিটার কিউব, 1.5, একক হচ্ছে তোমার মিটার কিউব। আর নিচে M এর মান কত 3 কেজি, এই দেখো 3 কেজি লিখলাম, 3 কেজি। আর T1 এর মান কত বের করছি আমরা, T1 এরটা ভুলে গেছি তো, T1 জানি কত বের করছিলাম মনে আছে নাকি দেখো তো, আমি মুছে ফেলছি তো। T1 ইজিক্যাল টু 412.94, 412.94 ক্যালভিন। এই তো এখান থেকে ক্যালকুলেশন করলে একটা মান চলে আসবে, ক্যালকুলেশন করলে আর একটা মান আসবে 847
847.5 847.5 একক কি আসবে এখানে দেখো, একক আসবে তোমার, দেখায় আমি অন্য কালিতে কেটে কেটে দেখাই। এই মিটার স্কোয়ার আর এই মিটার কিউব কাটাকাটি দিয়ে একটা মিটার থাকবে এখানে, তাই না? এই মিটার স্কোয়ার আর মিটার কিউব কাটাকাটি একটা মিটার থাকবে। এই নিউটন আর এই মিটার, নিউটন মিটার, নিউটন মিটার মানে জুল, তাহলে উপরে হয়েছে জুল, তাহলে উপরে লিখলাম জুল। আর নিচে হবে কেজি ক্যালভিন, জুল পার কেজি ক্যালভিন, এটাই আনসার। বুঝতে পারছো? অনেকে কিন্তু ভুল করে এটা কিলো জুল কেজি ক্যালভিন করে দিবে, কারণ আর এর মান কিলো জুল পার কেজি ক্যালভিন তুমি মুখস্থ করছো, তাই না? এটা কিলো জুল কেজি ক্যালভিন হবে না, জুল কেজি ক্যালভিন হবে, একক বসাইলেই বোঝা যায়, এটাই আনসার। আচ্ছা, আমরা আগামী ক্লাসে আরো দুইটা অঙ্ক করব, ছোট ছোট দুইটা অঙ্ক করব। আজকের ক্লাস বেশি বড় হয়ে যাবে। আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।